কমপ্লিট শাটডাউন, কোটা আন্দোলন এবং আজকের উদ্ভূত পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা দিনভরেই কিন্তু আজকের এই যে আন্দোলন সহ আন্দোলনকারীদের যেসব কর্মসূচি এবং এই আন্দোলনের পক্ষে যে সরকার অবস্থান নিয়েছেন সার্বিক বিষয়গুলোই কিন্তু আমরা পর্যবেক্ষণ করছি। এই মুহূর্তে যে অবস্থান, আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া গেল কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। প্রথমত দিনভর আন্দোলনের কিন্তু সবচেয়ে বড় খবর হলো যে সরকার আন্দোলনকারীদের যে মূল দাবি কোটা সংস্কারের দাবি সেটা মেনে নিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইনমন্ত্রী সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়ে দিয়েছেন যে সরকার মেনে নিয়েছেন এবং যেহেতু বিষয়টা একটু আদালতের সম্পর্কিত আছে, আদালত একটি ডেট দিয়ে রেখেছে অগাস্ট মাসে, সেটিও তারিখটাও এগিয়ে আনার জন্য রোববার সরকার আদালতে যাবে, হাইকোর্টে যাবে এবং আইনমন্ত্রী বলেছেন যে প্রয়োজনে আজকেই তারা আন্দোলনকারীদের সঙ্গে বসে এই সমস্যার সমাধান করতে চান। একটু আগে আমরা কোটা বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের 4 জন সমন্বয়ক, তার মধ্যে একজন সার্জিস আলম, তার সঙ্গে আমরা কথা বলেছি এবং সার্জিস আলম যেটি জানিয়েছেন যে সরকারের প্রস্তাবটি তারা শুনেছেন এবং জেনেছেন, তাদের জানানো হয়েছে এবং তারা এখন তারা সিনিয়র নেতৃত্ব যারা আছেন তারা বিকেলেই বসে তারা পরবর্তী করণীয় কী করবেন তারা সেই সিদ্ধান্ত তারা গণমাধ্যমকে জানাবেন। এবং সার্জিস আলমের সঙ্গে কথা বলে আমাদের যেটুকু ধারণা হয়েছে যে সরকার যে প্রস্তাবটা এটি তারা পজিটিভলি নিয়েছেন। তবে এখন পর্যন্ত পরিষ্কারভাবে তারা কিছু বলেননি যে তাদের পরবর্তী করণীয় কী হবে। তারা 4 জন সমন্বয়কারী আছেন এবং তাদের আরও কয়েকজন সিনিয়র নেতা আছেন, তারা বিকেলে বসে সন্ধ্যার মধ্যেই তারা পরবর্তী নির্দেশনা দেবেন। এইটুকুই হলো সর্বশেষ খবর, কিন্তু ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু সহিংস ঘটনা ঘটে গেছে এবং আপনি জানেন যে উপরের নেতৃত্ব সমন্বয়কারীদের মধ্যে এইসব আলোচনা চললেও মাঠ পর্যায়ে কিন্তু সহিংসতা অব্যাহত রয়েছে এবং আমাদের পাশেই বিটিভির যে ফটকের পাশে যে পুলিশের একটা পুলিশ স্টেশন আছে, ছোট্ট একটা পুলিশ স্টেশন, সেখানে হামলা চালানো হয়েছে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এর আগেও আমরা আলোচনা করেছিলাম উত্তরা এলাকাটি যে এলাকাটি সবসময় একটু শান্ত এলাকা, যেখানে কোনো কোলাহল থাকে না, আবাসিক এলাকা হিসেবে পরিচিত, সেখানে কিন্তু বড় সহিংসতার ঘটনা ঘটেছে। আমরা এখনও নিশ্চিত না যে সেখানে কতজনের প্রাণহানির ঘটনা ঘটেছে, তবে সেখানে যে প্রাণহানির ঘটনা ঘটেছে সেটি আমরা নিশ্চিত হতে পেরেছি। সংখ্যাটা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। বিভিন্ন গণমাধ্যমে নানা রকম খবর এসছে, কেউ বলছে 4 জন, কেউ বলেছে 2 জন, কেউ বলেছে 5 জন এরকম, কিন্তু সেখানে প্রাণহানি এবং শত শত মানুষ সেখানে আহত হয়েছে। আমাদের উত্তরা মেডিকেল কলেজ থেকে কর্তব্যরত ডাক্তার আমাদের জানিয়েছেন যে তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন, তাদের ক্যাপাসিটির বাইরে। একসঙ্গে যখন শতাধিক চিকিৎসা প্রার্থী যে হাসপাতালে ভিড় জমান, তখন তাদের পরিস্থিতি সামাল দেওয়া খুব কঠিন হয়ে ওঠে। এরপরে আতঙ্ক ছড়িয়েছে, পুলিশ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন কোটা আন্দোলনকারীরা এই আমাদের অফিসের কাছাকাছি বাড্ডা এলাকার কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে, এবং শেষ পর্যন্ত কিন্তু র্যাবের হেলিকপ্টার গিয়ে তাদের ছাদ থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। ফলে আন্দোলনটা আসলে একেবারেই একটা সহিংসতায় রূপ নিয়েছে এবং এটা কিন্তু শুধু রাজধানীতেই সীমাবদ্ধ নেই, পুরো দেশেই আমরা দেখেছি বিক্ষিপ্তভাবে, যেমনটি সমগ্র বাংলাদেশের। কিছুক্ষণ আগেও আমি খবরে জানাচ্ছিলাম যে বগুড়াতে সংঘর্ষ হয়েছে, বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে এবং ওই যে বিক্ষিপ্তভাবে প্রাণহানির মতো ঘটনার খবরও পাওয়া যাচ্ছে, যেগুলো আমরা নিশ্চিত হয়েছে সেগুলো আমরা জানাচ্ছি। সেক্ষেত্রে আমি আবারও যদি বলি, যারা আন্দোলনকারী তাদের সমন্বয়ক সার্জিস আলম যিনি আছেন, তার সাথে আমাদের কথা হয়েছে। আপনি বার্তাকক্ষের থেকে সর্বশেষ তো সেটাই জানতে পেরেছেন। তারা এখন পর্যন্ত জানিয়েছেন যে তারা নিজেদের মধ্যেও কিছু আলোচনা এখনো করতে চান। সেক্ষেত্রে কখন নাগাদ তারা তাদের সিদ্ধান্ত জানাবেন, এ বিষয়ে কি কিছু জানা গেল? সার্জিস আলম যেটি বলেছেন যে তারা এই বিকেলেই তারা আলোচনা করবেন এই বিষয়টি নিয়ে, সরকার যে প্রস্তাবনাটি দিয়েছে সেটি নিয়ে তারা আলোচনা করবেন এবং আলোচনা করে সন্ধ্যার মধ্যেই তারা পরবর্তী তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন। ফলে আমাদের হয়তোবা আরও 1 ঘন্টা বা 2 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে, কারণ ইতিমধ্যে কিন্তু শাটডাউন পর্বটি চলছে এবং আমরা যদি জানি যে 6টায় শাটডাউনটি শেষ হওয়ার কথা, কিন্তু সহিংসতার যে মাত্রা সেটি কিন্তু এখন অব্যাহত রয়েছে। ফলে তাদের কর্মসূচি প্রত্যাহারের আগ পর্যন্ত এটি কখন থামবে সেটা বলা কিন্তু মুশকিল। ফলে এখন খুব দ্রুততম সময়ে কিন্তু তাদের সিদ্ধান্ত জানানো প্রয়োজন এবং তারা এখন যত সময় ক্ষেপণ করবেন ততই কিন্তু, কারণ সহিংসতা যারা করছেন মাঠ পর্যায়ে তারা কিন্তু তাদের হাতছাড়া হয়ে গেছে অনেক জায়গাতেই। কারণ ছাত্র আন্দোলন যে ইস্যুটা ছিল, তাদের যে ইস্যুটা ছিল সেটা কিন্তু
ছাড়িয়ে গেছে সহিংসতায়। আমরা নানা জায়গায় যে মানুষের ছবি দেখেছি তারা কিন্তু নিছক ছাত্র নন। ফলে এখনই তাদের জন্য একটা খুব ঐতিহাসিক সুযোগ যে তারা সরকার যেহেতু তাদের আন্দোলনের যৌক্তিকতা উপলব্ধি করে মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন, এখন এটা আলোচনা করে কিভাবে এটাকে বাস্তবসম্মতভাবে এই কোটা প্রথাটাকে কমিয়ে এনে, কোটা ব্যবস্থাটাকে কমিয়ে এনে, যেটি এখন 56% আছে সেটিকে কমিয়ে এনে একটা যৌক্তিক পর্যায়ে আনা যায়, এটি যদি তারা করে যেতে পারেন তাহলে কিন্তু তাদের এই কাজটা কিন্তু একটা অনেক দিন ধরে মানুষ মনে রাখবে। এবং যে কথাটি তাদের যে দাবিটি যে মেধার ভিত্তিতে নিয়োগ না হওয়া, মেধার ভিত্তিতে যাতে নিয়োগ হয় সেটা নিশ্চিত করার জন্য কোটা কমিয়ে দেওয়া, এবং সেই মেধাবী ছাত্ররা যাতে যদি আমাদের প্রশাসনে আসে, আমাদের রাজনীতিতে আসে, তাহলে নিশ্চয়ই তাদের আজকের যে আন্দোলনের যৌক্তিকতাটা সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের একটা ভালো ফল দেবে। এবং যেমনটি আপনি বলছিলেন যে সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং মাত্রাও বেড়ে গেছে, এর ফলে কিন্তু জনজীবনে অনেক বড় ভোগান্তি হচ্ছে এবং সেই সাথে কিন্তু অর্থনীতির ওপরও একটা বড় ধরনের প্রভাব পড়ছে। এবং নিশ্চয়ই যখনই আপনার এই ধরনের হরতালের মতো কর্মসূচি আসে তখন জনজীবনে যেমন ভোগান্তি বাড়ে, পাশাপাশি কিন্তু অর্থনীতির উপর একটি বড় চাপ তৈরি হয়। আপনি দেখেন আজকে শেয়ার বাজারের অবস্থা দেখেন, আজকে শেয়ার বাজারও ধস নেমেছে। কারণ যখন এরকম একটা বিধ্বংসী একটা অবস্থা তৈরি হয়, সব কিছু স্ট্যাগনেন্ট হয়ে যায়, মানুষ কোথাও যেতে পারছে না, ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ হয়ে যায়, মানুষ আতঙ্কিত হয়ে ঘরে ঢুকে যায়। ফলে যখন অর্থনীতির চাকা থেমে যায় তখন কিন্তু টোটাল অর্থনীতিটাই কলাপস হয়ে পড়ে, এবং একদিনে যে পরিমাণ ক্ষতি হয় সেটা কিন্তু এক মাসেও তুলে আনা কষ্টকর হয়। আমরা আগে দেখতাম যে কথায় কথায় হরতাল হতো বাংলাদেশে, সেই সংস্কৃতি থেকে কিন্তু গত 15 বছরে বাংলাদেশ বেরিয়ে এসেছে। বাংলাদেশ কিন্তু এখন উন্নয়নশীল দেশের দিকে যাত্রা শুরু করেছে। 2041 সালে যে টার্গেট যে বাংলাদেশ উন্নত দেশ হবে, সেই লক্ষ্য যাত্রায় যে উন্নয়নকল্প চলছে সেটাকে যদি টেকসই করা যায় তাহলে কিন্তু এ ধরনের হরতাল, এ ধরনের লকডাউনের মতো কর্মসূচি থেকে কিন্তু পরিহার করে আলোচনার পথেই কিন্তু আসতে হবে। এবং উন্নত বিশ্বও কিন্তু অনেক ইস্যুতে কিন্তু অনেক দেশে আমরা দেখেছি অনেক ইস্যু নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধ হয়, কিন্তু সেগুলো কিন্তু আলোচনার মাধ্যমেই সমাধান হয়। সেখানে কিন্তু এরকম স্ট্রাকডাউন, হরতাল করে কিন্তু জনজীবন অচল করে দেওয়া হয় না, আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয় না। আজকে দেখেন পুরা দেশ একটা আতঙ্ক। আমাদের গণমাধ্যমে আমরা যারা কাজ করি আমরাও কিন্তু আতঙ্ক নিয়ে আজকে বাসা থেকে বের হয়েছি, এবং অনেক আমাদের বিভিন্ন জায়গায় নানা ধরনের বাধার সম্মুখীন করা হয়েছে। এবং অনেকে একটু আগে শাহরিয়ার অনির্বাণ আমাদের রিপোর্টার বলছিলেন যে তার উপর চাপ তৈরি করা হয়েছে যে তিনি রিপোর্টার হিসাবে কি বলবেন তা তারা বলে দিবেন, এবং সেরকম বলতে বাধ্য করা হয়েছে। তো এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আজকে সারা দিনটা আমরা আসলে অতিক্রম করছি, এবং এর মধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে। এবং আসলে যে প্রাণটি যায়, যে পরিবার থেকে একটি প্রাণ ঝরে পড়ে, ওই পরিবারই আসলে সেই বেদনাটি বুঝে বা তাদেরই সেই কষ্টটা আসলে এরকম পরিস্থিতি কারোই কাম্য না। আমরা সবসময় যেটা বলে আসছি যে একটি সুষ্ঠু সমাধান যেটি সবার জন্য কল্যাণকর হয় তেমনই যেন হয়। এবং আইনমন্ত্রী, আবারও এটি বলি শেষ করি যে আইনমন্ত্রী কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে পরিষ্কার করে বলেছেন যে সরকার এবং খোদ প্রধানমন্ত্রী তাদের প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন, এবং তাকে দায়িত্ব দিয়েছেন এটা কনভে করার জন্য যে সরকার কোটা আন্দোলনের যে দাবি সেই দাবিটি মেনে নিয়েছেন, এবং চাইলে আজকে বিকেলেই সেই আলোচনাটি হতে পারে। যদি কোটা আন্দোলনকারীটা চায় আজকে বসেই সেই কোটাটা কী পর্যায়ে হবে, কতটুকু হবে সেটা আজকে নির্ধারিত হতে পারে। আরেকটা বিষয়, আদালতের যে বিষয়টা ছিল যে অগাস্ট মাসের তারিখ ছিল, সেটিকেও এগিয়ে এনে আগামী রোববার সরকার পক্ষ থেকে আদালতের কাছে যাওয়া হবে যাতে সময়টা এগিয়ে আনা যায়, মানে দ্রুততম সময়ে এই সংকটের যাতে সমাধান হয়। সেজন্য সরকারের যেমন আন্তরিকতা আছে, এবং আমরা আশা করব যে কোটা আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছেন, যেমন সার্জিজ আলম বলছিলেন, তারা বিকালে বসেই সিদ্ধান্ত নেবেন। আমরা আশা করব যে এই আতঙ্কের জনপদ, এই আতঙ্কজনক অবস্থা থেকে বাংলাদেশকে তারা মুক্তি দিবেন। জনাব আশিস সৈকত, আপনাকে অনেক ধন্যবাদ।